এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সহ্য তো করছেন। বাবা মায়ের মন তো শক্ত রাখতেই হয়। আপনারা পাশে আছেন বলেই তো। কি যে বলেন, আমরা আপনাদের প্রতিবেশী, আপনাদের সুখে দুঃখে আমরা আপনাদের পাশে থাকবো না? ঈশাটা খুব অন্যায় করেছে। যে জাগৃতি ওকে আগলে রাখলো, ও তার সঙ্গে শত্রুতা করলো। ওকে কে বোঝাবে বলুন তো, কোনটা ঠিক কোনটা ভুল? আমি ঈশার মা, ওর জন্ম দিয়েছি, তবুও চাই যে ও যদি শাস্তি পায় পাক, তাতে যদিও সুপথে ফিরে আসতে পারে। সবই তো বুঝলাম, কিন্তু ওকে এখন সঠিক পথে নিয়ে আসবে কে? সব প্রেগনেন্ট বাবা, সব প্রেগনেন্ট, এই অবস্থায় কাস্টাডিতে থাকবে? না না বাবা, এটা হতে পারে না, ওর জন্য খারাপ হবে এটা। বাবা প্লিজ। আমি জানি বাবা, আমিও ঈশাকে ঠিক বিশ্বাস করতে পারছি না, কিন্তু কি করে করবে? কি করে বিশ্বাস করবে বলো? আমি একটা কথা বলছি দীপা তোমাদেরকে, একটা মেয়ে না অন্তত প্রেগন্যান্সি নিয়ে কোনোদিন মিথ্যে কথা বলে না। আর এটা তুমি তো বুঝতে পারবে না, তুমি তো মা হওনি। মা না হলে মায়ের ফিলিংসটা কি করে বুঝবে বলো? ও মা, কি বলছো তুমি এসব? থাক না বাবা প্লিজ। অনি, এই তো অনিরা চলে এসেছে। অনি, ও মা, প্রতীক কোথায়? হ্যাঁ এই অনি, প্রতীক কোথায়? না আমরা টিভিতে তো এইমাত্র দেখলাম ঈশার প্রেগন্যান্সির খবরটা। প্রতীক কোথায় রে, বল না বাবা। প্রতীক? আমরাও আজকেই জানতে পারলাম প্রতীক আসলে থানায় গেছে ডাক্তারের ব্যবস্থা করতে ঈশার চেক আপের জন্য। ও, আর তুমি খুশি তো? এবার শান্তি হয়েছে তোমার? হ্যাঁ, একের পর এক আমাদের পরিবারের বদনাম করে গেছো দিনের পর দিন। কারণ আমাদের পরিবার বদনাম হয়েছে, নাক কাটা গেছে আমাদের পরিবারে। এখন আমার ছোট ছেলের ঘরের নাতি নাতনি ছেলে জন্মাবে। তুমি খুশি হয়েছো তো? খুব খুশি হয়েছো? ছি চাকরিতে, ছি ছি ছি। মা প্লিজ আমার কথাটা শোনো, এখনো ঈশাকে ডাক্তার দেখেনি, চেক আপ করেনি, টেস্ট করেনি, আগে ওগুলো হোক। বড় বৌদি অনেক ঠিক কথাই বলছে, আগে রিপোর্ট আসুক না টেস্টের, তারপরে নয় তুমি। কিসের টেস্ট? আমি তোমাকে এইমাত্র একটা কথা বললাম না, এই অনুভূতিটা তুমি বুঝতে পারবে না দীপা। একটা কথা ভেবে দেখো, ঈশার মাথা ঘুরছে, হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে, বমি বমি ভাব হচ্ছে ওর, এটাই তো সব থেকে বড় প্রমাণ, তাই না? অনি তোরা একজন মানুষকে আর কতটা অবিশ্বাস করবি? আমি বলি হারি যাই তোদেরকে, এই অবস্থায় মেয়েটাকে ওই জেলের মধ্যে রেখে দিয়ে চলে এলি তোরা। বিশ্বাস করুন মা, আমিও চাই না যে ঈশা এরকম সিচুয়েশনে জেলে থাকুক, কিন্তু ও যে অপরাধ করেছে তারপর কি ওকে ছেড়ে দেওয়া যায় এভাবে? আপনি, তুমি চুপ করো, আর একটা কথা বলবে না তুমি, আর একটা কথা না। তোমার জন্য আজকে আমাদের পরিবারের এই অবস্থা। তুমি চেয়েছিলে আজ আমাদের পরিবারটা এই জায়গায় গিয়ে দাঁড়াক। আমি আমি অনি, শোন না, আমি তোকে একটা কথা বলছি। অনি, এই কেসটা তুই উচ্চ করে নে না বাবা। আসুন।
চুপ মুখের কি অবস্থা করেছো তুমি। দেখুন, যা কথা বলা তাড়াতাড়ি বলে নিন, এটা কিন্তু ভিজিটিং আওয়ার্স নয়। উনি অসুস্থ বলেই আপনাকে স্পেশাল ভাবে পারমিশন দেওয়া হয়েছে দেখা করার, তবে ম্যাক্সিমাম 5 মিনিট। আমি ভালো নেই প্রতীক, ভীষণ উইক লাগছে, খালি মাথা ঘোরাচ্ছে, বমি পাচ্ছে, গা গুলাচ্ছে, কিছু খেতে ইচ্ছে করছে না, খুব ব্যাক পেন হচ্ছে, মাঝে মাঝেই সেন্সলেস হয়ে যাচ্ছি, জানো তো, একদম ভালো লাগছে না। এসব সব ঠিক হয়ে যাবে, এগুলো এগুলো প্রেগনেন্সির সিমটম। তুমি তুমি প্লিজ প্লিজ বসো না, এভাবে দাঁড়িয়ে থেকো না, প্লিজ বসো। ভগবান আমাকে এতগুলো শাস্তি একসাথে কেন দিলেন বলো তো প্রতীক? এমন কপাল দেখো, আমি এই সময় প্রেগনেন্ট, কি হবে বলো তো আমার? এই সময় কত কেয়ার করা হয় মেয়েদের, অন্যান্য জায়গাতে তো শুনেছি স্পেশাল কেয়ার করে, এখানে তো সেসব কিছুই নেই। এরকম ভাবে একটা আনহাইজেনিক জায়গায় আমায় আটকে পড়ে থাকতে হচ্ছে, সারাক্ষণ ওই মশার কামড়, ঠিক মতন ঘুমোতে পারছি না, চারিদিকে পোকা মাকড় গিজগিজ করছে, আমি পারছি না প্রতীক, আমার খুব কষ্ট হচ্ছে, ভালো লাগছে না, কি বা করবো, সবই আমার কপালেরই দোষ, এটাই আমি মেনে নিয়েছি। আমার সন্তানও এখানে এইভাবেই জন্মাবে, কি করা যাবে আর? পরে বড় হয়ে যখন ওকে জিজ্ঞেস করবে ও কোথায় জন্মেছে, বলবো যে ও এরকম সংশোধনাগারে জন্মেছে, ওর বার্থ সার্টিফিকেটে লেখা থাকবে। এসে তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমি এখানকার সুপারের সাথে কথা বলেছি, একজন ডাক্তার একটু বাদেই এসে তোমাকে দেখে যাবে। আমি একটা কথা বলছি শোন, আমি তো জানি ঈশা খুব খারাপ মেয়ে, ঈশা যে কাজটা করেছে খুব অন্যায় করেছে, খুব নোংরা কাজ করেছে, ও পাপী, ও খুনি, সবকিছু আমি মানছি, কিন্তু বিশ্বাস কর একটা মেয়ে মা হলে না সবকিছু ভুলে যায়, একদম পাল্টে যায়। আমি বলছি তোকে ঈশাও পাল্টে। আচ্ছা ঠিক আছে, ঈশার কথা তোকে ভাবতে হবে না, ও তো সত্যিই খারাপ, কিন্তু নিজের ভাই প্রতীকের কথাও তুই একবার ভাববি না বাবা? বলবো মা, ঈশার জন্য আমারও চিন্তা হচ্ছে, ও যেটা করেছে সেটা ক্ষমা করা যায় না, তাই অনি এই কেসটা তুলবে না, আমি ওকে অনুমতি দেব না। বাবা বাবা, আপনি যে কথাটা বলছেন সেটা একবার ভালো করে ভেবে দেখুন না বাবা, একবার। আমি ভেবেই ঠিক করেছি, এবং আমি দুম করে কোনো ডিসিশন নিই না, সেটা তুমি ভালো করে জানো। বাবা দোহাই আপনার, আমি আপনার কাছ থেকে ভিক্ষে চাইছি বাবা, বাবা হাত জোড় করে বলছি, আমার ছোট ছেলের সংসারটা আপনি আমাকে দয়া করে ভিক্ষে দিন। বড় বৌমা, আমি সব বুঝতে পারছি, কিন্তু ঈশা যেটা করেছে সেটা অমানুষের আচরণ, আর কোনো অমানুষকে সিম্প্যাথি দেখা আমি পছন্দ করি না। দোহাই আপনার বাবা, এতটা কঠিন হবেন না, দোহাই আপনার, দোহাই। মা ঈশাকে তো ডাক্তার দেখবেন ঈশাকে, মেডিকেল রিপোর্টও কোর্টে জমা পড়বে, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার সেটা আদালত নেবে, কিন্তু আমি আশা করি আদালত যথেষ্ট সহানুভূতির সঙ্গেই ব্যাপারটা দেখবে। মা কি বললে? মা? কাকে মা বলে ডাকলে তুমি? ওই মুখে খবরদার কোনোদিন আমাকে মা বলে ডাকবে না, করে কথা পর্যন্ত বলে না। আর অনি আমার বড় ছেলে, সে তার নিজের বউ, নতুন বউয়ের আগের পক্ষের বাচ্চা, সেসবের দিকেই তাকিয়ে নিজের মায়ের
কথাটা একবারও ভাবলো না। রান্না বান্না করে খাচ্ছে, মা কেমন আছে, মা কি করছে, মা কি খাচ্ছে, মনেই হয় না আমার ছেলেটার। তোর দাদু চিরটা কাল মানুষটা নিজের মর্জি মতোই চলেছে। আমার কি ইচ্ছে তার কোনো দামই তার কাছে নেই, আমার কোনো কথাই তিনি শোনেন না। কিন্তু কি জানি প্রতীক, এই অবধি না ঠিক ছিল, সবকিছু সামলে নিয়েছিলাম আমি, সবই তো করছিলাম বল, কিন্তু তোর এই অবস্থা, তোর সঙ্গে যেটা হলো বা তোর সঙ্গে যেটা হচ্ছে, ছাড়ো এসব কথা, তুমি তুমি একটু খেয়ে নাও। না বাবা, আমাকে খেতে বলিস না। প্রতীক, আমি আর পাচ্ছি না রে, পাচ্ছি না। তোর সন্তান প্রতীক, সে জেলে জন্মাবে, আমি আমি মা হয়ে কি করে সেটা সহ্য করব বলতো? কি করে মেনে নেব আমি? আমি আমি মেনে নিতে পারবো না প্রতীক, এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না, বিশ্বাস কর। যা তুই তুই খাবার নিয়ে যা, আমি ওষুধ খাবার কিচ্ছু খাবো না, আমার কিচ্ছু দরকার নেই, আমাকে এইভাবেই থাকতে দে, যা নিয়ে যা। মা প্লিজ প্লিজ একটু খেয়ে নাও। কেন এক কথা বলছিস প্রতীক? আমার ভালো লাগছে না, যা নিয়ে যা, আমি খাবো না। খাওয়াতে পারলি না তো বড় বৌদিকে? মায়ের সাথে যুক্তি দিতে পারলাম না, মা তো একটা কথাও ভুল বলছে না। সত্যি তো, আমরা এখন এই বাড়ির কে? আমাদের কথা এখন কে ভাবে? সবাই তো এখন দাদা বৌদির কথায় উঠছে আর বসছে, আমরা তো এখন এই বাড়ির পেইং গেস্ট, তাই না? প্রতীক, ভুল বুঝছিস আমাদেরকে। আমি জানি তোর অভিমান হয়েছে এবং অভিমান হওয়াটা স্বাভাবিক, কিন্তু একটা কথা তো এক, আমরা যেমন তোর অভিমানটা বুঝছি, তোরও তো পরিস্থিতিটা বোঝা উচিত, তাই না? আর পরিস্থিতি বুঝিস বা না বুঝিস, মানবিকতা ও মানসিকতা যে সব সময় তাল মিলিয়ে চলে সেটুকু তো বুঝবি। আশা করি বড় বৌমা একদিন সেটা বুঝতে পারবে। দেখ, ঈশা গর্ভবতী মা হতে চলেছে, এতে আমরা সবাই খুব খুশি, কিন্তু একটা কথা মনে রাখিস, কোনো খুশি কিন্তু কোনো অন্যায়কে চাপা দিতে পারে না। তাই ঈশা ক্ষমার অযোগ্য প্রতীক। তাহলে আমাদের নিয়ে এবার থেকে আর ভাবার দরকারও নেই। আমাকে নিয়ে, আমার মাকে নিয়ে, ঈশাকে নিয়ে তোমাদের আর ভাবতে হবে না। আমরা আমাদের ভাবার চেষ্টা নিজে করে নেব। দাঁড়া প্রতীক, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছিস। অনেক উন্নতি হয়েছে তোর। আমার মা, আমার স্ত্রী আর আমার সন্তানের যদি কোনো ক্ষতি হয় না পিসিমণি, তোমাদের কাউকে কোনোদিনও আমি ক্ষমা করব না। সে তোমরা আমার যতই গুরুজন হও না কেন। দাদু, কথাটা আমি তোমাকেও বললাম, এক হাতে কিন্তু তালি বাজে না।
মায়ের জন্য একটু ডালিয়ার খিচুড়ি বানিয়েছিলাম। ভাবলাম মা তো খুব খেতে ভালোবাসেন, মাকে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দেবো, আর তারপর ওষুধগুলো খাইয়ে দিই। জানি বড় বৌদি ডালিয়ার খিচুড়ি খেতে খুব ভালোবাসে, কিন্তু তুমি একা যেও না জাগৃতি। অনেক তুইও জানা ওর সাথে। চলুন। প্রতীক, প্রতীক, আমার ঘরের দরজাটা বাইরে থেকে ভেজিয়ে দিয়ে যা তো। কেউ যেন আমার ঘরে না ঢোকে। জোর করে ভালোবাসা দেখিয়ে আদিক্ষেতা করার আমার সঙ্গে কোনো দরকার নেই। এবারে প্রত্যেককে আমি চিনে গেছি কে কেমন, আমরা আর কাউকে চিনতে বাকি নেই। অনেক ছেড়ে দে, এখন বড় বৌদির সাথে এই নিয়ে কোনো কথা বলতে যাস না। বড় বৌদির শরীর এমনিই খারাপ, আরো খারাপ হয়ে যাবে। কি বললো ডাক্তার? কি আবার বলবো, টেস্টের জন্য ব্লাড নিল, ব্লাড টেস্টের রিপোর্ট কাল কোর্টে পাঠাবে। কিন্তু এই একটু এদিকে এসো তো। আরে শোনো না, সত্যি করে বলো তো, তুমি যে প্রেগনেন্ট সেটা তুমি আগে জানতে না? ওই আমাদের তো কিছু জানাওনি আগে। দিনক্ষণ তারিখ এখন সব তোমাদেরকে বলতে হবে নাকি? সেই জন্য নয় ঈশা, দেখো তুমি প্রেগনেন্ট এটা জানলে কোর্ট হয়তো তোমাকে আলাদা সুযোগ সুবিধা দেবে, কিন্তু আমাদের কপালে তো আর সেই সুখ জুটবে না। আসলে কি বলতো অনামিকা দি, সবাই না সবার কপাল নিয়েই আসে। আমার কপালটা ভালো, কি করা যাবে বলো? আর তাছাড়া তোমরা যদি সেদিনকে নেশা করে ওরকম ভাবে মুখটা না খুলতে, তাহলে তো আমাদের তিনজনের কাউকেই এখানে পড়ে থাকতে হতো না, তাই না? আরে বাবা, জাগৃতি যে আমাদের চাল করে ফাঁসিয়েছে সেটা তো তুমি জানোই, আর এগুলো আমরা ইচ্ছে করে করেছি নাকি? একটা কথা কি বলো তো, আমি জাগৃতিকে যতদূর চিনি, ও যদি খবর পায় যে তুমি প্রেগনেন্ট, তাহলে ও তোমাকে নিজেই এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। কাল ডক্টর কোর্টে কি রিপোর্ট দেয় তার উপর সবটা নির্ভর করছে। হে ভগবান, এমন কি কিছুই হতে পারে না যাতে এই যাত্রায় আমি বেঁচে যাই? Please sit down, please. বলেছে না, বড়দি তো কোর্টে কি বলেছে সেটা জানেই না। তো তোমরা তো জানো, বলো এখন বড়দি যদি এই সত্যিটা জানতে পারে, এই ধাক্কাটা সামলাতে পারবে তো? দেখুন, এমন কিছু করবেন না, এমন কিছু ওনার কানে তুলবেন না যাতে ওনার মানসিক চাপ আরো বেড়ে যায়। প্লিজ
আমি আপনাদের অনুরোধ করছি, সাবধানে করছি। বাদী বিবাদী দুপক্ষেরই কথা শুনে ও প্রমাণ মিলিয়ে যা বোঝা যাচ্ছে তাতে আদালতের কাছে এটা স্পষ্ট যে ঈশা রায়চৌধুরী, ওনার দাদা প্রীতম গাঙ্গুলি এবং ওনার বৌদি অনামিকা গাঙ্গুলি অ্যাটেম্পট টু মার্ডার কেসে দোষী। আমি ঈশা রায়চৌধুরীর মেডিকেল রিপোর্ট দেখলাম। সব দিক বিচার করেই আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মাই লর্ড, আমি কিছু বলতে চাই। আপনি? আমি অনিরুদ্ধ রায়চৌধুরী, ভিকটিম মিহির রায়চৌধুরীর বাবা। ও ঠিক আছে, আপনার যা বলার কাঠগড়ায় এসে বলুন। অনার, অভিযুক্তদের বিরুদ্ধে এই কেস আমি করেছিলাম, কিন্তু এই মুহূর্তে একটি বিশেষ কারণে আমি কেসটা উইথড্র করছি। মানে হঠাৎ এরকম সিদ্ধান্তের কারণ কি হয়েছে আদালত জানতে চায়। পারিবারিক ভুল বোঝাবুঝি। আমি জানি ইওর অনার, আমার জন্য কোর্টে অনেক সময় নষ্ট হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমি কেসটা উইথড্র করছি। এটা ছেলে খেলা করার জায়গা নয়। কত হাজার হাজার কেস পেন্ডিং আছে, আপনার সেটা জানা আছে। কোর্টের মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনাকে জরিমানা দিতে হবে। আমি রাজি। অভিযোগকারী নিজে যখন কেস উইথড্র করতে চাইছেন তখন আদালতের আর এই বিষয়ে কিছু বলার থাকে না। অভিযুক্তদের ছেড়ে দেওয়ার আদেশ দেওয়া হচ্ছে। Court is dismissed. অনার, অভিযুক্তদের বিরুদ্ধে এই কেস আমি করেছিলাম, কিন্তু এই মুহূর্তে একটি বিশেষ কারণে আমি কেসটা উইথড্র করছি। মানে হঠাৎ এরকম সিদ্ধান্তের কারণ কি হয়েছে আদালত জানতে চায়। পারিবারিক ভুল বোঝাবুঝি। কেসের জরিমানাটা পে করতে সময় লাগলো, অফিসে ভিড় ছিল। গাড়িটা ওদিকে আছে, আপনি আসুন। চাকরিতে আমি জানি আপনার মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেটাই কি স্বাভাবিক নয়? অনিরুদ্ধ বাবু, আপনি তো নিজেই কেস করেছিলেন, তারপর কেসটা উইথড্র করে নিলেন কেন? আপনি তো বলেছিলেন যে দোষীদের শাস্তি চাই। তাহলে আপনি কেসটা তুলে নিলেন কেন? নো কমেন্টস। ম্যাডাম, আপনি কি জানতেন যে আজকে কোর্টে এরকম একটা ঘটনা ঘটবে? মানে অনিরুদ্ধ বাবু যে কেসটা উইথড্র করে নেবেন সেটা কি আপনার সঙ্গে একবারও ডিসকাস করেছিলেন?
ম্যাডাম, আপনি তো নিজেই পুলিশের কাছে সমস্ত প্রমাণ তুলে দিয়েছিলেন, তারপর কেসটা উইথড্র করে নেওয়া হলো। এই বিষয়ে কি বলতে চান? ম্যাডাম প্লিজ কিছু বলুন ম্যাডাম। একটা 6 বছরের বাচ্চা মেয়েকে খুন করার চেষ্টা করা হয়েছিল, তারপরেও আপনারা প্লিজ ওদিকে চলো। ম্যাডাম 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 আপনার বিরুদ্ধে কেস করা হয়েছিল, অনিরুদ্ধ বাবু নিজে আপনার বিরুদ্ধে কেস করেছিলেন, আবার কেসটা উইথড্র করে নিলেন। আপনি কিভাবে দেখছেন ঘটনাটা? দাদু চা। বড় মা ওষুধ খেয়েছে আর ঘুমিয়েও পড়েছে, তুমি এত চিন্তা করো না তো। ও মা, আজকাল তো টিভিতে শুধু ঈশা বৌদিকেই দেখায়। বাবা আর একগাল হাসি। চলুন। আমি মিহিকে কথা দিয়েছিলাম অনিরুদ্ধ বাবু যে ওর অপরাধীদের আমি শাস্তি দেব। মা হয়ে অন্তত একটুকু তো কথা দিতে পারি। আপনি দাদু দুজনেই তো তাই চেয়েছিলেন, তাহলে এমন কি হলো অনিরুদ্ধ বাবু যে আপনি আমার সাথে অন্তত একবার কথা না বলেই এরকম একটা সিদ্ধান্ত নিলেন? আই এম সরি জাগৃতি, আমি এক মাকে বাঁচাতে গিয়ে এক মায়ের সাথে অন্যায় করে ফেলেছি। আমি জানি। মানে? দাদুর ফোন এসেছিল। মা এতটা অসুস্থ হয়ে পড়েছেন আমি সত্যি জানতাম না অনিরুদ্ধ বাবু। তাড়াতাড়ি বাড়িতে চলুন। অসুস্থ। তোর কোনো কাজ নেই? কাজ শেষ? যাচ্ছি বাবা যাচ্ছি, ছোট মার ঘরেই তো 1000টা কাজ বাকি। আমি যাই, ওখানেও তো টিভি চলছে, ওখানে বরং গিয়ে দেখি। আস্তে, এই মাত্র বড় বৌদি ঘুমিয়েছে, ড্রিপ চলছে, ইনজেকশনও নিয়েছে, ওষুধও খাইয়েছে। এখন কেমন আছে না? এখন একটু বেটার। যখন থেকে শুনেছে তোরা কেসটা উইথড্র করে নিয়েছিস তখন থেকে একটু বেটারমেন্ট হচ্ছে। আমি তাহলে একটু মাকে দেখে আসি। জাগৃতি দাঁড়াও। জাগৃতি, আমাকে তুমি ক্ষমা করে দাও। অনি আমার অনুরোধেই কেসটা উইথড্র করেছে। বিশেষ করে আমি কিন্তু এটা চাইনি, কিন্তু বড় বৌমাকে সুস্থ করার জন্য এছাড়া সত্যি কোনো উপায় কিন্তু ছিল না। আমি বুঝেছি দাদু। অনিরুদ্ধ বাবু আমাকে সবকিছুই বলেছেন। সবকিছু শুনে তো আমার নিজেকেই দোষী মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, আমি যদি মায়ের শরীর খারাপের ব্যাপারে জানতাম তাহলে আমি এরকম একটা সিদ্ধান্ত নিতাম না। ও মা, তোমরা এসে গেছো? দাঁড়াও, আমি চা করে নিয়ে আসছি।